জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। ফলে উন্নয়ন এবং অনুন্নয়ন কর্মকাণ্ডের পেছনে এক বছরে সরকার ব্যয় করবে 9,38,000 কোটি টাকা। সকাল 11টায় বসা সংসদ অধিবেশনে মঞ্জুরি ও বরাদ্দ দাবির বিপরীতে বেশ কিছু ছাঁটাই প্রস্তাব এলেও কণ্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়। ফলে কোনো পরিবর্তন আসেনি ব্যয় বণ্টনে। নতুন বাজেটে থাকছে রেকর্ড 2,43,000 কোটি টাকার ঘাটতি, আর এনবিআর এর কাঁধে আদায়ের দায়িত্ব 6 লাখ কোটির ওপরে। রাকিব আল জাবেদের রিপোর্ট। মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাব মতো সোমবার অর্থবিল চূড়ান্ত হওয়ার পরদিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদ অধিবেশন। সকাল 11টা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ও মঞ্জুরির দাবি জানান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর কিছু ক্ষেত্রে ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে, যার সবই নাকচ হয়ে যায় কণ্ঠ ভোটে। এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্রত্যাহার করে নিলাম। শেষ দিকে এসে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে বাদ দেওয়া হয় ছাঁটাই প্রস্তাবের প্রক্রিয়াও। পরে মঞ্জুরি ও বরাদ্দ উত্থাপন শেষ হলে সংসদে নির্দিষ্টকরণ বিল তোলার অনুমতি চান অর্থমন্ত্রী। পরে তা চূড়ান্তভাবে পাশ হয় কণ্ঠ ভোটে। নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে নির্দিষ্টকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নির্দিষ্টকরণ বিল পাশের মাধ্যমে 2026-27 অর্থ বছরের জন্য বিভিন্ন উন্নয়ন ও অনুন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা যাবে 9,38,000 কোটি টাকা, যার মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য 6.5%। আর দীর্ঘদিন ধরে দুই অঙ্কের কাছাকাছি মূল্যস্ফীতি থাকলেও তা নামানোর লক্ষ্য ধরা হয়েছে 7.5%। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ বিল 2026 আগের বাজেট থেকে প্রায় 18% বড় করা হলেও 3 ভাগের 2 ভাগ অর্থই চলে যাবে অনুন্নয়ন ব্যয় মেটাতে। যদিও এডিপির আকার ধরা হয়েছে রেকর্ড 3 লাখ কোটি টাকা, আর 2,43,000 কোটি টাকার ঘাটতি অর্থায়নে এবারও বড় নির্ভরতা থাকবে ব্যাংক ব্যবস্থার উপরে। আছে বিদেশ থেকে বড় অঙ্কের ঋণ করার লক্ষ্যমাত্রাও। জুয়া প্রতিরোধ বিলের উপরে এদিন সংসদে জুয়া প্রতিরোধ সহ একাধিক বিলও পাশ হয়। এর ব্যাপারে আমরা ভোটে দেব। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। ঝিমিয়ে পড়া ব্যবসা বিনিয়োগে গতি ফেরাবে তারেক সরকারের প্রথম বাজেট। স্বস্তি দেবে সাধারণ মানুষকে। কর ছাড় বেশি হওয়ায় কঠিন হবে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ, এমন পর্যবেক্ষণ অর্থনীতিবিদদের। তাদের হিসেবে কর আদায়ের গতি না বাড়লে প্রকৃত বাজেট ঘাটতি হবে 4 লাখ কোটি টাকা। ফলে পুরোপুরি স্বনির্ভর হয়ে পড়বে উন্নয়ন বাজেট। হাত পাততে হবে পরিচালন ব্যয় মেটাতেও। রুহুল আমিনের রিপোর্ট। নির্দিষ্টকরণ বিল 2026। ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 11 জুন সংসদে তারেক রহমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার 9,38,000 কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে বরাদ্দ রেকর্ড 3 লাখ কোটি। তবে অর্থ জোগাড়ে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। দীর্ঘ আলোচনার পর 30 জুন বিকেলে যা পাশ হয় কণ্ঠ ভোটে। ফ্যামিলি কার্ডের মতো বেশ কিছু উদ্যোগের মাধ্যমে কম আয়ের মানুষকে সহায়তার উদ্যোগ আছে বাজেটে। দেয়া হয়েছে নিত্যপণ্য সহ নানা খাতে কর ছাড়, যার সুফল পাবেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী গোষ্ঠী। কিছুটা ব্যতিক্রমী বাজেটই হয়েছে এবং বেশ কিছু পয়েন্টে ডিপার্চার আছে। গতানুগতিকতার বাইরে তারা আসার চেষ্টা করেছেন। সেটা বিনিয়োগ বান্ধব করার চেষ্টা, সেটা হলো যারা নাকি প্রান্তিক উপান্তিক মানুষ আছেন তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা। তবে দুশ্চিন্তা অর্থায়ন ঘিরে। কর ফাঁকি কমানো না গেলে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ে ঘাটতি ছাড়াবে 1 লাখ কোটি। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী নাও মিলতে পারে বিদেশি ঋণ। ফলে উন্নয়নের পাশাপাশি পরিচালন ব্যয় মেটাতেও লাখ কোটি টাকা ঋণ করতে হতে পারে সরকারকে। আশাটা করা হচ্ছে যে এই ছাড়ের ফলে আমরা বিনিয়োগ এবং অন্যান্য কর্মসংস্থান কর্মসৃজনের মাধ্যমে সরকারের আয় বাড়বে। এখানে একটা সময়েরও পার্থক্য থাকে। এই ধরনের সংস্কারগুলি যদি আমরা ভালোভাবে বাস্তবায়িতও করি, এটার ফলাফল পেতে একটুটা সময় লাগে। সরকারের যে সম্পদ সংগ্রহের গতির উপরে বাজেট বাস্তবায়ন নির্ভর করবে। সুতরাং সেই জায়গাটা তো যদি সাফল্য আপনি না পান তাহলে আপনার একটা বড় জায়গা থাকবে হলো যে সামনের দিকে তাহলে কোথায় আমি বা কাটছাট করবো। কারণ সরকার যে ঋণ নেবেন এইটা খুব বেশি বাড়ানোর সুযোগ নাই। নতুন অর্থ বছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মকর্তাদের নবম পে স্কেল। যদিও বেতন ভাতায় বরাদ্দ রাখার বিষয়টি অস্পষ্ট।
ফলে পরিবর্তন আসতে পারে ব্যয় বন্টনে। যেই বাজেটের হয়তো বরাদ্দ দেওয়া হয়েছে একটা অনেকগুলো জায়গাতেই আছে, কিন্তু আপনার নতুন করে প্রকল্প নেয়ার সাপেক্ষে আসলে থোক বরাদ্দগুলোর ব্যবহারের নির্ভর করছে। সুতরাং সেইটা আসবে। সরকারি চাকরিজীবীদের যে বেতন বাড়ানোর প্রক্রিয়া কতখানি আসতে যাচ্ছে সেটা বাজেটে একেবারে ক্লিয়ারলি নাই, সো সেই বিষয়গুলো আসবে। সুতরাং যেই বরাদ্দ দেওয়ার জায়গাগুলো আমরা এখন দেখছি সেটা থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এমন পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্থনীতির গতি ফেরাতে সহায়তা করবে বলে মত অর্থনীতিবিদদের। দাবি নম্বর 25। রুহুল আমিন, ৭১, ঢাকা। দেশের ব্যাংক খাতে সুশাসন ফেরানো এবং খেলাপি কমাতে 18 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। মুদ্রানীতি ঘোষণার সময় এসব কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। নতুন অর্থ বছরের জন্য দেয়া মুদ্রানীতিতে এবারও অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদহার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ খেলাপি ঋণ। বর্তমানে যে হার 30% উপরে। বিভিন্ন সময় এটি কমাতে নীতি সহায়তা কিংবা সুযোগ দেওয়া হলেও তা অপব্যবহার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তবে এবার আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর জানান, এজন্য নেওয়া হয়েছে 18 মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। এর মধ্যে প্রথম ধাপে 6 মাসের জন্য চালু করা হয়েছে বুলেট পেমেন্ট এক্সিট পলিসি, যার আওতায় অলাভজনক প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল না করে এককালীন নিষ্পত্তিতে হিসাব বন্ধের সুযোগ পাবে ব্যাংকগুলো। আমরা আসলে আগামী 18 মাসের একটা প্ল্যান করেছি এনপিএল এর জন্য। এর মধ্যে ফার্স্ট 6 মান্থসের একটা পলিসি আপনারা দেখেছেন গতকাল, অর্থাৎ আমরা বুলেট পেমেন্টে এক্সিট পলিসি। আমরা কিন্তু এই রিশিডিউল এই জিনিসটাকে আর এনকারেজ করছি না। কেউ যদি চায় বুলেট পেমেন্টে বিজনেস থেকে বের হয়ে যেতে পারবে। শুধু নীতিমালা নয়, আইন সংস্কারেও জোর দেওয়ার কথা জানান গভর্নর। বলেন, প্রক্রিয়া চলছে অর্থঋণ আদালতের মামলা সর্বোচ্চ 6 মাসে নিষ্পত্তির। সাথে ব্যাংকের মন্দঋণ কেনার জন্য সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের কথাও বলেন তিনি। সিটি গ্রুপের ঋণ জটিলতা সমাধানে 3 শীর্ষ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্ব দেওয়ার কথাও জানান গভর্নর। আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। অর্থাৎ আমরা যেই লোন কোর্টগুলোতে দেখি অর্থঋণ আদালত বা অন্যান্য আদালতে গিয়ে এই কেসগুলো অনেক লম্বা সময় ধরে চলে, সেই সুযোগটা আমরা কমানোর জন্য সুপারিশ করেছি। এদিনের মুদ্রানীতিতে আগের 10% অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদহার, আর বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি মাত্র 7.5%। তবে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে 4 থেকে 6% ভর্তুকিযুক্ত সুদে বিশেষ ঋণ সুবিধার চালু করার কথা জানান তিনি। কিছু সলিউশন বের করেছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। আমাদের যে পলিসি রেট যে 10% ছিল, সেই 10% আমরা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিনিময় হার নিয়ে স্বস্তি প্রকাশ করে গভর্নর জানান, গেল কয়েক মাসে ইসলামী ব্যাংকে 13,000 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এগুলোর ব্যাপারে আমরা খুব কঠোর অবস্থানে আছি। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বিচারপতিরা জানিয়েছেন সাজা 30 বছর, তবে একসাথে 10 বছর জেল খাটলেই হবে। ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগের মধ্যে 3টি প্রমাণিত হয়। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সাজা দেন। নুরনবী সরকারের প্রতিবেদন। রায় ঘোষণার জন্য মঙ্গলবার দুপুরে এজলাসে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। আসেন তার আইনজীবী ও নিকটজনরা। রায় ঘোষণা এজলাস থেকে সরাসরি সম্প্রচার করে বিটিভি। জনাকীর্ণ এজলাসে বিচারকরা জানিয়ে দেন, ইনুর বিরুদ্ধে 3টি অভিযোগের প্রমাণ মিলেছে। তাই এই অপরাধের বিচারে 30 বছরের জেল দেওয়া হয়, তবে 10 বছর সাজা খাটলেই চলবে। তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে
প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। রায় প্রদানের পর এজলাস থেকে কারাগারে নেবার পথে দণ্ডিত হাসানুল হক ইনু বলেন, প্রহসনের বিচারের সাজা তিনি মানেন না। এরপর কথা বলেন হাসানুল হক ইনুর স্ত্রী ও আইনজীবী। আমরা মনে করছি এটি নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। এটা একটি ফরমাইশি রায়। আমি মনে করি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম সংগঠক, যিনি 1971 সালের 23শে মার্চ পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, সেরকম একজন জাতির বীর সন্তানকে অপমানিত করা হলো। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। জুলাই হত্যাকাণ্ডে আটক রাজনীতিকদের মধ্যে হাসানুল হক ইনুর প্রথম দণ্ড ঘোষিত হলো। অন্য মামলায় দণ্ডিত রাজনীতিকরা এখনও পলাতক। চট্টগ্রামে ছাত্রদল কর্মী ওয়াসিম সহ 6 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়েছে ট্রাইব্যুনালে। 6 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সরকার, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এই মামলায় ফজলে করিম সহ 5 আসামি কারাগারে, বাকিরা সবাই পলাতক। আগামী 6 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। গতকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে আসামিপক্ষ। টানা 3 কার্যদিবসের অব্যাহতি চেয়ে শুনানি করেন তারা। এর আগে 5 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 7 এপ্রিল 3টি অভিযোগে 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল 2। আর 22 জুন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা রিফাইন্ড বা তৃণমূল কোনো নামই কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আদালতে নিষেধাজ্ঞা থাকায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রয়োজনে সংবাদ মাধ্যমকে সতর্ক করা হবে বলেও জানান তিনি। শারমিন নীরার প্রতিবেদন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করে এবং সেসব বক্তব্যের অনুবাদ উপস্থাপন করেছে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম। তাই আদালতের নিষেধাজ্ঞা থাকায় বক্তব্য প্রচারে কি ব্যবস্থা নেবে সরকার? তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না। আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবে, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবে। মঙ্গলবার নিয়মিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, রিফাইন্ড কিংবা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের সময়ে সেবা খাতে 12,000 কোটি টাকার বেশি দুর্নীতির বিষয়ে জবাব দেন তথ্য উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান ক্ষমতাসীন বিএনপির কেউ দুর্নীতি করলে সরকার কোনো ছাড় দেবে না। দুদক তারও আগের আওয়ামী লীগের সময়কার এবং দুদক আমাদের সময়কারও। আমি এটাও বলতে চাই যে এই সরকারের সময়ও দুদক একটা স্বাধীন কমিশন হিসাবে কাজ করবে এবং দেখার চেষ্টা করবে এই সরকারেরও কেউ কোনো ধরনের দুর্নীতিতে ইনভলভড আছে কিনা। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ গঙ্গার পানি বন্টন চুক্তি চায় বিএনপি সরকার। শারমিন নীরা, 71, ঢাকা।
ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। এ সময় জামাতের প্রার্থীকে বিজয়ী ঘোষণার আবেদন জানান আপিলকারীর আইনজীবী। তবে পুনরায় নির্বাচন চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে এগিয়েছিলেন আসলাম চৌধুরী। ঋণ খেলাপির জামিনদার হওয়ায় জামায়াত প্রার্থীর মামলায় গেল 12 ফেব্রুয়ারি ফল প্রকাশ স্থগিত করে আদালত। মঙ্গলবার জামায়াত প্রার্থীর মামলাটিতে লিভ টু আপিল গ্রহণ করে রায় ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত। যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কি হবে বলা উচিত হবে না। আমি প্রত্যাশা করি জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এই রায়ে আপিল বিভাগ নির্ধারণ করেছেন যে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। যেহেতু তিনি ঋণ খেলাপি হিসেবে জনাব আসলাম চৌধুরীর নমিনেশন বাতিল ঘোষণা করা হলো। আসনটিতে পুনর্নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। সর্বোচ্চ ভোট যিনি পান তিনি যদি অযোগ্য ঘোষণা হন তাহলে প্রচলিত নিয়মে তার পরের জন নির্বাচিত ঘোষিত হয়। স্থানীয় সরকার নির্বাচনে নিকটতম প্রার্থীকে বিজয়ী ঘোষণার আইনগত বিধান আছে, তবে সংসদ নির্বাচনে এমন বিধান নেই বলে জানান আইনজীবীরা। নুরনবী সরকার, 71, ঢাকা। এদিকে আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না আপিল বিভাগের এমন রায়ের প্রতিক্রিয়ায় সীতাকুণ্ডের ছোট দারোগাহাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন তার অনুসারীরা। দুপুর 2টার পর থেকে আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কের পাশে গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের উপর ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। পুরো গাছ কেটে ফেলে রাখা হয় অনেক জায়গায়। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। সড়কের অন্তত 5 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে যে কোনো অপ্রীতিকর অবস্থা ঠেকাতে ঘটনাস্থলে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীতে 19টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরায় 1500 মামলা দেয়া হয়েছে। নিষ্পত্তির অপেক্ষায় 38,000 সমন। দুপুরে রাজধানী তেজগাঁও ট্রাফিকের উপ কমিশনার কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ এসব তথ্য জানান। পুলিশের একার পক্ষে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। নাদিয়া শারমিনের রিপোর্ট। তেজগাঁও বিভাগের লেক রোডে চালু হলো এআই ক্যামেরা। এখানে 4টি ক্যামেরা যুক্ত হওয়ায় এখন রাজধানীতে মোট 19টি ইন্টারসেকশনে চলছে এই প্রযুক্তির মাধ্যমে নজরদারি। মঙ্গলবার এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি বলেন, উচ্চ নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট জোনের এলাকাটিতে চালকদের মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো সহ অযথা লেন পরিবর্তনের প্রবণতা দেখা যায়। তাই দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে গতিরোধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না। তিনি বলেন, মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৌশলগত ডাইভারশন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকটাই কমে এসেছে। এছাড়া চালকদের লেনে থাকা এবং সিগন্যাল মেনে চলার প্রবণতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোয় ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন এসেছে। ডাইভারশন এবং আধুনিক সিগন্যাল লাইট চালুর এই সমন্বয় ঢাকাকে একটি আধুনিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। তিনি জানান, অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এআই ক্যামেরা ব্যবহার করে 1,500-এর মতো মামলা আমরা করেছি। এবং ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযান অব্যাহত আছে। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।
গাড়ির মালিকানা পরিবর্তন না হওয়ায় এআই মামলা নিয়ে জটিলতার বিষয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। এই পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে সেখানে ৩৮,০০০ সমন আমাদের কাছে পেন্ডিং আছে। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা। হামির প্রকল্পের মধ্যেই ভয় ধরাচ্ছে ডেঙ্গু। সারা দেশেই থেমে থেমে বৃষ্টি আর অতিরিক্ত গরমে ডেঙ্গু জীবাণুবাহক এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত সময় চলছে। এই অবস্থায় এডিস মশা নিধন করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। এদিকে পরিস্থিতি বিবেচনায় সারা দেশের প্রতিটি জেলায় হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদী হাসানের প্রতিবেদন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হিসেবে ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। এ সময় রোগটি শনাক্ত হয়েছে প্রায় ৬,০০০ মানুষের শরীরে, যাদের অধিকাংশই রাজধানীর বাইরের বাসিন্দা। তথ্য বলছে দেশের ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকেরই ঢাকার ২ সিটি কর্পোরেশনের। এর মধ্যে আবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় মৃত্যুর হার তুলনামূলক বেশি। আমরা এইভাবে শুধুমাত্র প্রতি বছর কিছু আপনার কীটনাশক আনবো বা মশক নিধনের ওষুধপাতি আনবো এবং সেগুলি দিব এবং মশা থাকবেই এবং আমরা মারা যেতে থাকবো, সেইভাবে কিন্তু আমাদের চিন্তা করলে হবে না। আমরা অবশ্যই আমাদের হাতে অ্যাভেলেবল যত রকমের আপনার পদ্ধতি আছে সবগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। একটা জিনিস সিটি কর্পোরেশন বিশ্বাস করে যে জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা যদি আমরা প্রপারলি করতে না পারি তাহলে এই এডিস মশা থেকে আমরা রেহাই পাবো না। সেই জন্য আগামী ১ তারিখ থেকে আমরা প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী নামাচ্ছি, যাদের কাজ হবে ঘরে ঘরে গিয়ে, বাড়ির ছাদে গিয়ে, বাড়ির বেসমেন্টে গিয়ে তারা এডিস মশার লার্ভা অনুসন্ধান করবে। কীটতত্ত্ববিদরা বলছেন জলবায়ুর বদল আর দ্রুত নগরায়নে ডেঙ্গুর মৌসুমি ধারা বদলে গেছে। এই অবস্থায় ১ মাসের মধ্যে এডিসের বংশবিস্তার রোধ করতে ব্যর্থ হলে তা ভয়াবহ হতে পারে। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশের সব হাসপাতালে ১০% বেড ফাঁকা রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর টেস্টে ৮০% পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেহেদী হাসান, একাত্তর, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও শিক্ষা খাতে সম্পর্ক আরও জোরদার করতে এবছরও ২০০ শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি দিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে রাশিয়া। এছাড়া শিশু, তরুণ ও বিভিন্ন পেশাজীবীদের জন্য আলাদা স্কলারশিপের ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান হাউসের ডিরেক্টর আলেকজান্ডার ক্লেভনয়। দুপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য এসব সুযোগ সুবিধার বিস্তারিত দেন তিনি। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। বাংলাদেশিদের জন্য বিভিন্ন স্কলারশিপের ঘোষণা দিতেই এই সংবাদ সম্মেলন করে রাশিয়ান হাউস। গত বছর ২০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিভিন্ন বিষয়ে রাশিয়ায় লেখাপড়ার সুযোগ করে দেয় মস্কো। সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে এবছরও ২ শতাধিক শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ এবং বিভিন্ন পেশাজীবীদের ট্রেনিং ও ফেলোশিপের ঘোষণা দেওয়া হয়েছে। Russian governmental scholarships fully cover the tuition fee for the entire study from the preparatory year of Russian language and all the way through bachelor's, master's and PhD. We are very proud that this June a distinguished 5-member academic delegation from Bangladesh attended the 29th St. Petersburg International Economic Forum and which is one of the world's premier economic gatherings with their entire journey funded by the government of the Russian Federation. এছাড়া রাশিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরেন প্রেস অ্যাটাচে সোফিয়া কোটেপোভা। Quite a lot of different ethnicities who preserve their identity throughout the years. So this is also a Muslim majority region. There are about 20 millions of Muslim people living in Russia. The Muslim majority regions are in green, like in the center of Russia. আগামীতে নানা বিষয়ে ঢাকা মস্কোর কর্মপরিধি বাড়াতে চায় রাশিয়া। Also have different সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা।